আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ৫ টাইপ ২ এর পানি সম্পদ নিয়ে আলোচনা করব। এখানে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করা হবে। তো আমরা যদি প্রথমে দেখি ৭৪ নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাংলাদেশের বহু নদী হারিয়ে যাওয়ার কারণ কি? পাহাড় ধস, বাঁধ দেওয়া, ভূমিকম্প এবং হচ্ছে পলি জমা। আমরা জানি হচ্ছে বাংলাদেশের পলি জমার কারণে অর্থাৎ ঠিকমতো হচ্ছে নদীগুলো খনন না করার কারণে নদীর নাব্যতা কমে যায়, যার কারণে দেখা যাচ্ছে বহু নদী বহু সময় হারিয়ে যায়, যার কারণে হচ্ছে আমরা বলতে পারি মূল কারণ হচ্ছে পলি জমা। ভারত কিভাবে বাংলাদেশের নদীর নাব্যতা হ্রাস করছে? নদীতে বাদ দিয়ে, নদী পানি সেচ দিয়ে, পলি মাটি ছেড়ে দিয়ে, লবণাক্ত পানি ছেড়ে দিয়ে। তো এটা জানি আমরা হচ্ছে ভারতের এই যে গঙ্গা নদীর উপরে বা অন্যান্য অনেক নদীর উপরে হচ্ছে বাদ দেওয়ার কারণে কি হচ্ছে, অনেক নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে। কারণ হচ্ছে ঠিকমতো একটি নদী যেটুকু পরিমাণ পানি প্রবাহিত করতে পারে সেই পানি হচ্ছে তারা মানে হচ্ছে তাদের এখানে বাদ দিয়ে সেটি জমা করে রাখতেছে, যার কারণে বাংলাদেশের বহু নদীর নাব্যতা হ্রাস করেছে। বাংলাদেশের অধিকাংশ নদীর উৎপত্তি স্থল কোথায়? অধিকাংশ নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভারতে। ভারত থেকে তারপর হচ্ছে বাংলাদেশে সেগুলো প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। চট্টগ্রাম অঞ্চলকে বাঁধমুক্ত চট্টগ্রাম অঞ্চলকে কোন বাঁধ বন্যামুক্ত রাখতে সহায়তা করছে? ফারাক্কা বাঁধ, তিস্তা বাঁধ, কাপ্তাই বাঁধ, ডিএসডি বাঁধ। তো আমরা জানি হচ্ছে কাপ্তাই বাঁধের উপর, কাপ্তাই নদীর উপরে যে বাঁধ দেওয়া হয়েছে এই বাঁধটি হচ্ছে বন্যামুক্ত রাখতে সহায়তা করছে। বাংলাদেশের তীব্র পানি সংকটের কারণ হচ্ছে চাষের কাজে প্রচুর সেচ পাম্পের ব্যবহার, নদীর পলিমাটি নিষ্কাশন করা, তারপর হচ্ছে ব্রিজ এবং কালভার্ট নির্মাণ করা। তো এটা হচ্ছে সঠিক কারণ হচ্ছে কি, পলিমাটি যদি নিষ্কাশন করে তাহলে কী হবে, পানি প্রবাহের মাত্রা আরও বৃদ্ধি পাবে, কিন্তু এটা করা হচ্ছে না। তো এটা সঠিক উত্তর হবে না। বাকি যে ১ এবং ৩ রয়েছে এটি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ ব্রিজ কালভার্ট নির্মাণ, চাষের কাজে প্রচুর সেচ পাম্পের ব্যবহার। তো এই কারণ হচ্ছে মূলত এই বাংলাদেশের তীব্র পানি সংকট হচ্ছে। নদী শুকিয়ে যাওয়ার জন্য দায়ী পুকুরে পানি সংরক্ষণ, যত্রতত্র ব্রিজ নির্মাণ, পাম্প দিয়ে পানি উত্তোলন। তো এটা হচ্ছে মূলত পানি সংরক্ষণ করার সাথে এটার কোনো সম্পর্ক নেই। মূলত ব্রিজ নির্মাণ এবং পাম্প দিয়ে পানি উত্তোলন করার কারণে কি হচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে। বাংলাদেশের অনেক নদী শুকিয়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে পানির সংকট, তারপর হচ্ছে ফসল উৎপাদনের সংকট, তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্যের সমস্যা। তো আমরা জানি এই সবগুলোই হচ্ছে, পানির সংকট হচ্ছে, ফসল উৎপাদনের সংকট রয়েছে, এছাড়াও ব্যবসা বাণিজ্যে অসুবিধাও সৃষ্টি হচ্ছে, যার কারণে বলতে পারি সঠিক উত্তর হচ্ছে সবগুলোই, ১, ২ ও ৩। কোনটি গঠনের মাধ্যমে নদী পথে বাণিজ্য প্রাতিষ্ঠানিকভাবে রূপ পেয়েছে? বিআইডব্লিউটিএ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বা চট্টগ্রাম সমুদ্র বন্দর, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। তো এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন গঠিত করার মাধ্যমে কী হয়েছে, নদীপথে বাণিজ্য। এই ৮৯ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে মেঘনা নদী থেকে পানি দিয়ে চাষাবাদ উন্নত করা সম্ভব হচ্ছে রংপুর জেলায়, নোয়াখালী জেলায়, চট্টগ্রাম জেলায়। তো আমরা জানি হচ্ছে মেঘনা নদী হচ্ছে আপনার কি রংপুর জেলায় কোনো এটা ভূমিকা পালন করে না বা ওই এলাকার নদী না, যার কারণে আমরা বলতে পারি কি এটা হবে না, সঠিক উত্তর হবে ২ ও ৩। এখানে গ নাম্বার অপশনে আছে ২ ও ৩, কারণ মেঘনা নদী রংপুর জেলার মাঝখান দিয়ে বা রংপুর বিভাগের মাঝখান দিয়ে প্রবাহিতও হয়নি, যার কারণে মেঘনা নদী থেকে পানি দিয়ে চাষাবাদ করে উন্নত করা সম্ভব হচ্ছে কি নোয়াখালী জেলায় এবং হচ্ছে চট্টগ্রাম জেলায়। পরবর্তীতে বলা হচ্ছে নদী বাঁচাও কর্মসূচি পালনের মূল উদ্দেশ্য হলো জনসচেতনতা বৃদ্ধি, নদীর গুরুত্ব উপস্থাপন, কৃত্রিম উৎপাদনে নদীর ভূমিকা। তো এখানে হচ্ছে সবগুলো হচ্ছে নদী বাঁচাওয়ার হচ্ছে মূল উদ্দেশ্য, কারণ নদীকে হচ্ছে নিয়ে সচেতনামূলক কার্যক্রম হচ্ছে এই নদী বাঁচাও এই কর্মসূচি থেকে হয়, নদীর গুরুত্ব উপস্থাপন করা হয়, কৃত্রিম উৎপাদনে নদীর ভূমিকাকেও এখানে স্বীকার করা হয় বা তুলে ধরা হয়, যার কারণে আমরা বলতে পারতেছি ৯০ নম্বর প্রশ্নটি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে সবগুলোই। ৯১ নম্বর প্রশ্নে বলা হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা আমরা জানি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এলাকায় হচ্ছে এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত, যেটা হচ্ছে কাপ্তাই হ্রদের উপর হচ্ছে স্থাপিত করা হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথে দেশের মোট বাণিজ্যিক মালামালে কত শতাংশ আনা নেওয়া হয়? ৫৫, ৬৫, ৭৫ এবং হচ্ছে ৮৫। আমরা জানি হচ্ছে ৭৫% হচ্ছে নৌপথে বাণিজ্যিক মালামাল হচ্ছে আনা নেওয়া করা হয়। কোন মৌসুমে নদীর নাব্যতা কমে যায়? এটা আমরা সবাই জানি হচ্ছে শীত মৌসুমে কি হয়, এটার নদীর নাব্যতা হচ্ছে কমে যায়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নদীর নাব্যতা হ্রাসের কারণ কি?
এটা হচ্ছে অধিক সংখ্যক সেতু তৈরি, পলি সঞ্চিত হওয়া, নদীতে চর সৃষ্টি হওয়া। তো এটা সবগুলোই আমরা যদি বেশি পরিমাণ হচ্ছে কালভার্ট, ব্রিজ, সেতু তৈরি করে তারপরে হচ্ছে নদীর নাব্যতা হ্রাস পাবে, কারণ এখানে স্বাভাবিক যে গতি থাকে বা স্বাভাবিক যে পথ থাকে সেটাকে হচ্ছে শাসন করে, তারপর হচ্ছে সেতু তৈরি করে, যার কারণে নদীর নাব্যতা হ্রাস পায়, পলি সঞ্চিত হওয়া, নদীতে চর জেগে হচ্ছে কি হয়, নদীতে হচ্ছে নাব্যতা কি হয়, হ্রাস পায়। উদ্দীপকটি পরে হচ্ছে নিচের আমরা একটি এখন উত্তর এমসিকিউ আনসার করবো। বলা হচ্ছে উদ্দীপকে কিউ নদী হচ্ছে ত্রিকোণ ও দুবলা দ্বীপ দুটির ডান দিক দিয়ে প্রবাহিত হয়ে সুন্দরবনের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। দেশের অর্থনীতিতে নদীটির গুরুত্ব, বৈদেশিক বাণিজ্য, খনিজ উত্তোলন, অভ্যন্তরীণ পরিবহন। তো এটা হচ্ছে আমরা জানি হচ্ছে খনিজ উত্তোলনের জন্য এটা কোনো প্রকার এই নদী ভূমিকা পালন করে না, বৈদেশিক বাণিজ্যের জন্য ভূমিকা পালন করে, তারপর হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহনের ক্ষেত্রেও এটা কি ভূমিকা পালন করে। বাংলাদেশের সবচেয়ে উপযোগী ও কম খরচে এবং নিরাপদে পণ্য পরিবহন ও যোগাযোগের মাধ্যম কোনটি? তো এটা আমরা সবাই জানি কি সবথেকে সহজ এবং হচ্ছে কম খরচে নিরাপদে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার নদীপথ হচ্ছে কি সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম, অর্থাৎ হচ্ছে কি সঠিক উত্তর হচ্ছে গ, নদীপথ। পরবর্তীতে বলা হচ্ছে বাংলাদেশের নদীপথের দৈর্ঘ্য কত? ৯,৯৯৩ কিলোমিটার, ৯,৮৯৩, ৯,৯34, ৮,৯34, ৩,৪৮০। এটা সঠিক উত্তর হচ্ছে ৯,৮33 কিলোমিটার হচ্ছে বাংলাদেশের নদীপথের দৈর্ঘ্য। কত কিলোমিটার নদীপথ সবসময় নৌযান চলাচলের উপযোগী থাকে? এটা সঠিক উত্তর হচ্ছে ৩,৮৬৫ কিলোমিটার হচ্ছে সারা বছর হচ্ছে নৌযান চলাচলের উপযোগী থাকে। বাকি যে অবশিষ্ট পথ সেটা হচ্ছে শুধুমাত্র বর্ষা মৌসুমে চলাচলের জন্য উপযোগী থাকে। এখানে একটি এমসিকিউতে বলা আছে যে মিম তার পরিবারের সাথে পার্বত্য চট্টগ্রামে বেড়াতে যায়, সেখানে সে দেখে একটি প্রধান নদীর গতিপথে বাঁধ দিয়ে জ্বালানি শক্তি উৎপাদন করা হচ্ছে। মিম ইঙ্গিতকৃত নদীর কোন ক্ষেত্রের ভূমিকা পরিদর্শন করেছে? বাণিজ্য, খনিজ, যাতায়াত এবং হচ্ছে জলবিদ্যুৎ। তো আমরা জানি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে হচ্ছে কর্ণফুলী নদীতে হচ্ছে বাঁধ দিয়ে হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, যার কারণে আমরা বলতে পারি ঘ নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় কিভাবে? পানির ব্যাগ ব্যবহার করে, তারপর হচ্ছে নদীর পানি ব্যবহার করে, পানিকে পরিশোধন করে, রাসায়নিক প্রক্রিয়া। এটা হচ্ছে পানির যে গতি রয়েছে বা বেগ রয়েছে এটাকে নিয়ে হচ্ছে বা এটার মাধ্যমে কি হয়, জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। জলবিদ্যুৎ উৎপাদনের কাজে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? এটা আমরা সবাই জানি হচ্ছে টারবাইন নামক হচ্ছে যন্ত্রটি কি করা হয়, ব্যবহার করা হয়। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? তো এখানে ক খ দেওয়া আছে, আমরা এখান থেকে বলতে পারি কি জলবিদ্যুৎ হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস। বলা হচ্ছে জলবিদ্যুৎ কোন ধরনের শক্তি সম্পদ? আমরা একটু আগে বললাম জলবিদ্যুৎ হচ্ছে নবায়নযোগ্য শক্তির একটা সম্পদ, কারণ হচ্ছে এটার পুনরায় হচ্ছে ব্যবহার করা যায়, যার কারণে এটাকে বলা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। তারপর হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমরা জানি হচ্ছে চট্টগ্রাম এই অঞ্চলে অবস্থিত। বাংলাদেশে কোন নদীতে বাঁধ দিয়ে প্রথম জলবিদ্যুৎ উৎপাদন করা হয়? এটারও সঠিক উত্তর হচ্ছে কর্ণফুলী নদীতে কি করা হয়, প্রথম জলবিদ্যুৎ প্রকল্প শুরু করা হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ১০৬ নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা? এটা হচ্ছে কর্ণফুলী। বাংলাদেশে কেন জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ কম? এটা হচ্ছে প্রযুক্তিগত জ্ঞানের অভাবে, উৎপাদন খরচ বেশি, খরস্রোতা নদী নেই, তারপর হচ্ছে কি পাহাড়ি নদীর অভাব। এটা হচ্ছে পাহাড়ি নদীর অভাবের কারণে কি হয়, স্রোত কম হয়, যার কারণে জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ কম। বাংলাদেশে অভ্যন্তরীণ নৌপথে দেশের মোট বাণিজ্যিক মালামালে কত শতাংশ আনা নেওয়া করা হয়? ৫৫, ৬৫ এবং হচ্ছে ৭৫, ৮৫। আমরা জানি ৭৫% মালামাল কী করা হয়, আনা নেওয়া করা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন বাংলাদেশের অর্থনীতির জন্য লাভজনক কেন? স্বল্প উৎপাদন খরচ বলে, অনেক পাহাড়ি নদী থাকায়, তেল ও গ্যাসের বিকল্প বলে। তো এটা হচ্ছে অনেক পাহাড়ি নদী আমাদের বাংলাদেশে নাই, তো এই জন্য আমরা কি পর্যাপ্ত পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদন করতে পারি না, যার কারণে বলতে পারি এটা হবে না। বাকি ১ ও ৩ হচ্ছে সঠিক, অর্থাৎ হচ্ছে সঠিক উত্তর হচ্ছে খ, ১ ও ৩। তো এই ছিল হচ্ছে এইখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।